একটা কথা আজকে জিরো আওয়ারে বলতেই হচ্ছে, তীব্র থেকে তীব্রতর, দুঃসহ থেকে দুঃসহতর। কেন বলছি কথা? প্রত্যেকে আমরা রীতিমতো মালুম পাচ্ছি, বা বলা যায় হাড়ে হাড়ে টের পাচ্ছি। কারণ ইতিমধ্যে গোটা দক্ষিণবঙ্গ দহন জ্বালায় জ্বলছে। শুধু তাই নয়, রীতিমতো আবহাওয়া দপ্তরের পূর্বাভাস সত্যি করে রেকর্ড বৃদ্ধি হচ্ছে তাপমাত্রার। রীতিমতো শুধু তাই নয়, এই গোটা দক্ষিণবঙ্গ যেন এক টুকরো রাজস্থানের চেহারা নিতে চলেছে। ক্রমশ তাপমাত্রা বাড়ছে, যেভাবে বিভিন্ন জায়গা হাওয়া অফিসে পূর্বাভাস রয়েছে, কোথাও তাপপ্রবাহ, কোথাও বা অতি তাপপ্রবাহের সতর্কতা জারি করা হচ্ছে। ইতিমধ্যেই কিন্তু বিভিন্ন জায়গায় ইতিমধ্যেই বেশ কিছু মানুষের মাসুমা হিটস্ট্রোকে আক্রান্ত হওয়ার খবরও আমরা পাচ্ছি, যা একেবারেই কাম্য নয়, কিন্তু এমন ঘটনা ঘটছে। শুধু তাই নয়, এখান থেকে প্রশ্ন উঠছে, এই দহন জ্বালা আর কত, এই দহন জ্বালা আর কতদিন রাম চলবে? যদিও সোমবার থেকে রীতিমতো একটু ঝড় বৃষ্টির কথা হয়তো বলা হচ্ছে, কিন্তু তাতেও আদৌ স্বস্তি মিলবে কি, নাকি সেটাও দুরাশায় পরিণত হবে? এটাও কিন্তু এখন একটা বড় প্রশ্ন। এখানেই এবারে সমস্ত রেকর্ড মাসুম আমরা দেখতে পাচ্ছি গত 10 বছরে, একেবারে গত 10 বছরে শর্মিষ্ঠা যে রেকর্ড আমরা দেখেছি, বাট যে টেম্পারেচার আমরা দেখেছি, সেই টেম্পারেচার বা সেই রেকর্ড কিন্তু ভাঙতে চলেছে। এবং শর্মিষ্ঠা শুধুমাত্র দক্ষিণবঙ্গ নয়, দক্ষিণবঙ্গ, উত্তরবঙ্গ, সমগ্র রাজ্যের এই মুহূর্তে কিন্তু একই পরিস্থিতি। আগামী 3 দিনে 3 ডিগ্রি বাড়তে পারে তাপমাত্রা, তেমনটাও কিন্তু বলা হচ্ছে। একেবারে বলা যায় দগ্ধ দিন। এবং কলকাতার এই মুহূর্তে যা তাপমাত্রা, তা কিন্তু বিগত 10 বছরের রেকর্ডকে একেবারে ভেঙে ফেলেছে। এবং যে ছবি আমরা দেখতে পাচ্ছি শুধু তা নয়, এবং এই যে গরম পড়েছে মাসুমা, সব থেকে বড় কথা, বেশ কিছু জেলা, পশ্চিমাঞ্চলের জেলাগুলি তো অত্যন্ত ভয়ঙ্কর। ইতিমধ্যে আমরা জানি যে পানাগড় 45 পার করেছে। 23 এপ্রিল অর্থাৎ বুধবার পর্যন্ত, মঙ্গল এবং বুধবার পর্যন্ত এই অবস্থা জারি থাকবে, প্রখর দগ্ধ দিন। এবং এর মধ্যেও একটা কথা বলতেই হয় যে এই যে তীব্র দহন জ্বালা চলছে, এর মধ্যে কিন্তু ভোট পর্ব চলছে, প্রার্থীদের প্রচার তুঙ্গে, প্রচুর মানুষ। যদি আবহাওয়া দপ্তরে ইতিমধ্যে সতর্কতা জারি করা হয়েছে যে সকাল 10টা থেকে বিকেল 4টে এই যে তীব্র তাপপ্রবাহের মধ্যেও যাতে কেউ খুব একটা না বেরোন। আমরা এই মুহূর্তে চলে যাব, আমাদের সঙ্গে দুজন অতিথিও যোগ দিয়েছেন মাসুমা আমাদের সঙ্গে, কারণ জানতে আমাদের হবে যে এই রকম একটা দহন জ্বালা কতদিন চলবে, আর তার চেয়েও বড় কথা, এই রকম পরিস্থিতির মধ্যে আমরা কিভাবে নিজেদেরকে একটু ভালো থাকবো, বা বলা যায় কতটা সতর্কতা বজায় রেখে আমরা চলবো। আমাদের সঙ্গে রয়েছেন আবহাওয়াবিদ সুচিব কর, আমাদের সঙ্গে রয়েছেন বিশিষ্ট চিকিৎসক অরিন্দম বিশ্বাস। দুজনকে স্বাগত জানাবো আমাদের আজকে জিরো আওয়ারে। আমি একটু শুরুতেই সুচিব বাবুর কাছেই জানার চেষ্টা করব। সুচিব বাবু, ইতিমধ্যে একটু জানবো, গোটা দক্ষিণবঙ্গ তীব্র দাবদাহে চলছে, গোটা দক্ষিণবঙ্গ কি এক টুকরো জয়সলমীরের চেহারা নিয়েছে? একদম সঠিক কথাটাই বললেন যে জয়সলমীরে যেখানে তাপমাত্রা আজকে রয়েছে 34 ডিগ্রি সেলসিয়াস, সেখানে দক্ষিণবঙ্গে 41 ডিগ্রি সেলসিয়াস। যোধপুর তাপমাত্রা রয়েছে 35 ডিগ্রি সেলসিয়াস, আমাদের এখানে 41 ডিগ্রি সেলসিয়াস। বেসিক্যালি যেটা ঘটেছে সেটা হলো যে এই মুহূর্তে ভারতবর্ষের ওপরে কোনো সুনির্দিষ্টভাবে নিম্নচাপ তৈরি হতে পারছে না, যে কারণে বঙ্গোপসাগর থেকে আগত বায়ুকে নিয়ন্ত্রণ করে যে নিম্নচাপ, সেই ধরনের নিম্নচাপের বাস্তবিক কোনো অস্তিত্ব কিন্তু এই মুহূর্তে নেই। এবং সে কারণে বায়ু প্রবাহের প্রকৃতি সম্পূর্ণ পরিবর্তিত হয়ে গেছে। এই মুহূর্তে উত্তর পশ্চিম ভারত থেকে তীব্র শুষ্ক একটা বায়ু সম্পূর্ণ উত্তরপ্রদেশ, বিহার এবং ঝাড়খণ্ডের উপর দিয়ে প্রবাহিত হয়ে আমাদের উপরে আসছে, যে কারণের জন্য এই বায়ুতে কোনো জলীয় বাষ্প নেই। উত্তর পূর্ব ভারতে রয়েছে নিম্নচাপ, এবং সেই নিম্নচাপের আকর্ষণে বঙ্গোপসাগর থেকে যতটা পরিমাণে জলীয় বাষ্পপূর্ণ বায়ু প্রবেশ করছে, তাদের হিট ট্রানজিশন ঘটছে উত্তর বাংলাদেশের উপরে, যে কারণে আলটিমেটলি পশ্চিমবঙ্গের উপরে কোনো মেঘের সেইভাবে প্রবেশ ঘটছে না। প্রবেশ ঘটলেও সেটা এতটাই হালকা মেঘ, যার ফলে ভূমিভাগ থেকে যে পরিমাণ তাপমাত্রা বিকিরিত হচ্ছে, তাতে মেঘ কখনো সাস্টেইন করতে পারছে না, এবং তার ফলে কিন্তু আলটিমেটলি এই অবস্থা, এবং কন্টিনিউয়াসলি কিন্তু এই সিচুয়েশন ইনক্রিজ করতে থাকবে। কারণ এখনো পর্যন্ত এমন কোনো অবস্থা তৈরি হয়নি যার ফলে উত্তর ভারতের উপরে নিম্নচাপ তৈরি হবে। আমাদের স্বাভাবিকভাবে এই গ্রীষ্মকালে নিম্নচাপ তৈরি হয় উত্তর পশ্চিম ভারতে থর মরুভূমি অঞ্চলের উপরে, কিন্তু বেসিক্যালি থর মরুভূমি অঞ্চলের উপরে যে জায়গাগুলো, সেগুলোতে তাপমাত্রা এতটাই কম, যার কারণে আলটিমেটলি কিন্তু নিম্নচাপ
বিচ্ছিন্ন হয়েছে, ভেঙে গেছে এবং সেই জন্য বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্পপূর্ণ বায়ু প্রবেশ করতে পারছে না। ফলে আগামী 8 থেকে 10 দিন কিন্তু এই কন্ডিশন অব্যাহত থাকবে এবং উত্তরোত্তর তাপমাত্রা বৃদ্ধি পাবে। কলকাতায় তাপমাত্রা যদি 27, 28, 29 তারিখে 43-44 ডিগ্রিও ক্রস করে তাহলেও কিন্তু অবাক হওয়ার মতো অবস্থা নেই, কারণ অলরেডি আপনারা জানেন পশ্চিমবঙ্গের পশ্চিম প্রান্তের বেশ কিছু অঞ্চলে, বিশেষত পুরুলিয়া, বীরভূম, বাঁকুড়া, বেশ কিছু অঞ্চলে 46 ডিগ্রি, কোথাও কোথাও 45 ডিগ্রি এবং কোথাও কোথাও 44 ডিগ্রি তাপমাত্রাতে এসে পৌঁছেছে। ফলে ন্যাচারালি এটা কিন্তু একটা ভয়ঙ্কর সিচুয়েশনের দিকে আমরা একটা ভয়ানক আশঙ্কার একটা কথা রীতিমতো শোনাচ্ছেন যে তাপমাত্রা কোথায় পৌঁছে যেতে পারে এবং সেটাও আগামী আরো 10টা দিন। কিন্তু একটা তো সম্ভাবনার জায়গা তৈরি হচ্ছিল যে সোমবার থেকে হয়তো হালকা বৃষ্টির ছোঁয়া লাগলেও লাগতে পারে, তাহলে কি বলছেন যে সেই আশায় পুরো জল ঢাললো? সেই বৃষ্টির ছোঁয়া যদি লাগে তাহলে কিন্তু তাপমাত্রা বৃদ্ধির হার আরো বেড়ে যাবে। তার কারণ হচ্ছে এই মুহূর্তে শুষ্ক বায়ু সন্ধ্যের পরে যে হিটটাকে রেডিয়েট করছে বা বিকিরিত হয়ে যাচ্ছে, রাত্রিবেলাতেও সেই হিট কিন্তু বিকিরিত হবে না যদি হালকা বৃষ্টির ছোঁয়া আসে। যদি একটা ভারী বৃষ্টিপাত হয় তাহলে কিন্তু তাপমাত্রা কিছুটা নিয়ন্ত্রণের মধ্যে আসবে, কিন্তু হালকা বৃষ্টিপাত যদি হয় তার সাথে আরো একটা বড় বিষয় হচ্ছে ভয়ঙ্কর থান্ডারস্টর্মের একটা সম্ভাবনা, তাতে প্রাণহানির সংখ্যা কিন্তু উল্লেখযোগ্যভাবে বেড়ে যেতে পারে। সুতরাং অল্প বৃষ্টি যেটা হওয়ার সম্ভাবনা আছে আগামীকাল বা আগামী পরশু, তাতে কিন্তু খুব একটা বেশি তাপমাত্রা হেরফের হবে না, বরং তাপমাত্রা বৃদ্ধির হারকে সেটা অব্যাহতই রাখবে। বেশ, সুজিত বাবু আপনি সঙ্গে থাকুন। অন্যদিকে চিকিৎসক অরিন্দম বিশ্বাস তিনি রয়েছেন আমাদের সঙ্গে। অরিন্দম বাবু, যে বিষয়টা জানতে চাইবো যে এই যে দাবদাহ, এই যে পরিস্থিতি, এই পরিস্থিতি থেকে তো আমাদের নিস্তার নেই, আমাদেরকে এই পরিস্থিতির সঙ্গে মোকাবিলা করতে হবে। যদি মোকাবিলা করতে হয় বা আমরা করছিও, বা তার জন্য কি কি সাবধানতা অবলম্বন করতে হবে একজন চিকিৎসক হিসেবে আপনার পরামর্শ ঠিক কি? দেখুন, সুজিত বাবু যা বললেন তা সত্যি ভয়ানক, কিন্তু এটাও বাস্তব যে আমাদের এরকমই পরিস্থিতি কিন্তু সম্মুখীন আগামী দিন হতে হবে। কিন্তু একটার সাথে আমরা সতর্ক থাকতে হবে। আমরা যদি সতর্ক থাকতে পারি তাহলে আমরা কিন্তু ঠিক থাকবো, ভালো থাকবো বা যন্ত্রণা মুক্ত থাকবো তা নয়, ভালো থাকবো। তো যেটা হচ্ছে পরিষ্কার কথা হচ্ছে এই সময় জলপানটা খুব প্রয়োজন, এবং খনিজ পদার্থের সাথে যে জলপান করবো অর্থাৎ ওআরএস, বাড়ির বানানো শরবত, লেবুর রস হোক, ফলের রস হোক, এইগুলো পান বেশি করে করতে হয়। অযথা ঠান্ডা পানীয় খুব প্রয়োজন না হলে আমরা পান করব না, কারণ ঠান্ডা পানীয় পান করলে যে শরীর ঠান্ডা হয়ে যাবে এর কোনো মানে নেই, গলাটা খালি ঠান্ডা হয়, কিন্তু এইটা করতে গেলে কিন্তু গলার মধ্যে একটা প্রদাহ হয়, সেটা কিন্তু সর্দি কাশি পরের দিকে হতে পারে, যাদের অ্যালার্জিক বিষয়টা রয়েছে, যাদের অ্যালার্জিক সমস্যায় যারা ভোগে। এইবার যেটা হচ্ছে সুতির জামা কাপড় হালকা রঙের এটা পরি, ছাতা ব্যবহার করি, মাথায় টুপি ব্যবহার করি, অযথা বাড়তি কাজ করতে যাব না, আমাদের নিয়ন্ত্রণের মধ্যে যেটা আছে সেটা করব। বয়স্কদের ক্ষেত্রেও বলবো আপনারা প্রাতঃভ্রমণ করেন, প্রাতঃভ্রমণ করলে সেখানে একেবারে কাক ভরে করুন, রোদ্দুর। একেবারেই অরিন্দম বাবু আমাদের সঙ্গে থাকুন, আমি আরো বেশ কিছু বিষয় জানার চেষ্টা করব, কারণ হিট স্ট্রোকের বিষয়টা আনবো, কিন্তু আরো একবার একটু সুজিত বাবুর কাছে যাওয়ার চেষ্টা করি। সুজিত বাবু তো রয়েছেন আমাদের সঙ্গে। সুজিত বাবু, অত্যন্ত, কারণ এই মুহূর্তে যারা হয়তো আমাদের জিরো আওয়ার দেখছেন তারা হয়তো ভাবছেন যে কাল থেকে তাপমাত্রা কোন পর্যায়ে যেতে পারে, কিন্তু সব থেকে বড় কথা ইরাম একটা আবহাওয়া গত কয়েক বছরে যদি আমরা দেখি তাহলে কিন্তু রীতিমতো এটা ফেস করতে হচ্ছে। উত্তরোত্তর কিন্তু এই তাপমাত্রা, এই পারদ পতন রীতিমতো রাজস্থানকে জোরদার টেক্কা দিচ্ছে। ইরাম একটা পরিস্থিতির কি শুধুই এল নিনোর প্রভাব বা অন্য কোনো কারণ রয়েছে বলে আপনি মনে করছেন? দেখুন, আসলে এল নিনোটা তো সমগ্র পৃথিবীব্যাপী একটা প্রভাব, শুধু ভারতবর্ষের জলবায়ুর ক্ষেত্রে নয়। কিন্তু ভারতবর্ষের জলবায়ুটা বেসিক্যালি কিন্তু একটা অদ্ভুতভাবে রাজনীতির চক্রান্তের ফলে আলটিমেটলি এই ধরনের একটা অবস্থায় এসে পৌঁছেছে। 1983 সালে ভারতবর্ষের প্রধানমন্ত্রী ছিলেন ইন্দিরা গান্ধী। সেই সময় তিনি একটি পরিকল্পনা গ্রহণ করেন যে রাজস্থানের থর্মরভূমি অঞ্চলে বৃক্ষরোপণ করা হবে, এবং তার সাথে সাথে আপনারা জানেন ভালো করে ইন্দিরা গান্ধী ক্যানেল, এবং তার ফলে রাজস্থানের সবুজায়ন।
রাজস্থানের সবুজায়ন কিন্তু বেসিক্যালি আমাদের ভারতের জলবায়ুকে সম্পূর্ণভাবে নষ্ট করে দিয়েছে, এবং ভারতের জলবায়ুর যে একটা ছন্দ ছিল, একটা যে ঋতু বৈচিত্র্য ছিল, সবটাই কিন্তু ভারতবর্ষ থেকে হারিয়ে গেছে। প্রত্যেকটা নির্দিষ্ট ভূখণ্ডে একটা মরুভূমি অবস্থান করে, এটাই প্রকৃতি তার নিজস্ব ভারসাম্যে তৈরি করে। তার কারণ হচ্ছে মরুভূমি অনেকটা আমাদের শরীরে যেমন হৃৎপিণ্ডের মতো কাজ করে, মরুভূমির কাজটা ঠিক একইভাবে সমগ্র ভূখণ্ডের উপরে বায়ুর চাপকে নিয়ন্ত্রণ করা। এবং সেই মরুভূমিকে যেহেতু আমরা নষ্ট করে ফেলেছি, যার ফলে আলটিমেটলি বায়ুর চাপ এখন অনিয়ন্ত্রিত, এবং বেসিক্যালি ভারতবর্ষের কোথায় কোথায় নিম্নচাপ হচ্ছে তার এখন কোনো সুনির্দিষ্ট ক্ষেত্র নেই। আগে যেমন সুনির্দিষ্টভাবে উত্তর পশ্চিম ভারতে নিম্নচাপ হতো, এবং তার ফলে বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্পপূর্ণ বায়ু আমাদের মাথার উপর দিয়ে প্রবাহিত হয়ে গিয়ে সমগ্র উত্তর ভারতকে বৃষ্টিপাত দিত। আপনারা খেয়াল করলে দেখবেন লাস্ট প্রায় 5 বছর সমগ্র উত্তর ভারতে বৃষ্টিপাতের পরিমাণ হ্রাস পেয়েছে। 1983 সালে যখন এই পরিকল্পনা গ্রহণ করা হয়েছিল, তখন কিন্তু পশ্চিমবঙ্গ থেকে এটা নিয়ে যথেষ্ট বিরোধ করা হয়েছিল যে আলটিমেটলি ভারতের জলবায়ু নষ্ট হয়ে যাবে। এবং রাজস্থানের এই বৃক্ষরোপণ এবং তার সাথে সাথে এই যে সবুজায়ন, সেটা কিন্তু ভারতবর্ষের 11খানা রাজ্যের জলবায়ুগত প্রকৃতিকে সম্পূর্ণভাবে নষ্ট করে দিয়েছে। ফলে বেসিক্যালি আমরা যে জায়গার মধ্যে গিয়ে পৌঁছতে চলেছি, একটা ট্রিমেন্ডাস মনসুন ভ্যাগারি, অর্থাৎ আমাদের দেশে মৌসুমী বায়ু হয়তো আর আসবে না, শুধুমাত্র নিম্নচাপ হলে তখন তার প্রভাবে কিছুটা পরিমাণে বৃষ্টিপাত আমরা পাবো। এবং সেটাই কিন্তু আমরা বিগত বছরগুলোতেও দেখে আসছি যে মৌসুমী সময়ে নিম্নচাপ ছাড়া আমরা কোনো বৃষ্টিপাত পাচ্ছি না, এবং এটা হতে হতে মৌসুমী বায়ু আমাদের কাছ থেকে মুখ ফিরিয়ে নিবে। মধ্য ভারতের উপরে নিম্নচাপ তৈরি হচ্ছে, উত্তর পূর্ব ভারতের উপরে নিম্নচাপ তৈরি হচ্ছে, ফলে মাঝখান থেকে আমরাই কিন্তু মৌসুমী বৃষ্টির হাত থেকে পুরোপুরিভাবে সরে যাব। অর্থাৎ পশ্চিমবঙ্গের পশ্চিম প্রান্তে, ঝাড়খণ্ড, বিহার এবং উত্তরপ্রদেশের বেশ কিছু অঞ্চলে কিন্তু আলটিমেটলি একটা মরুকরণের মতো সিচুয়েশন ধীরে ধীরে চলে আসবে, যার ফলে এই সিচুয়েশন কিন্তু উত্তরোত্তর বৃদ্ধি পাবে। বেশ, সূচিবাবু সঙ্গে থাকুন। অর্থাৎ আরো একটা আশঙ্কার কথা মাসুমা কিন্তু রীতিমতো সূচিবাবু শোনাচ্ছেন যে রীতিমতো আবহাওয়ার একটা বিশাল পরিবর্তন করতে পারে। আমাদের সঙ্গে অরিন্দম বাবু রয়েছেন। অরিন্দম বাবুর কাছে তোমার প্রশ্ন। একেবারে অরিন্দম বাবু, আপনি তো বললেন যে আমরা এই পরিস্থিতির সঙ্গে মোকাবিলা করার জন্য ঠিক কোন কোন সাবধানতা অবলম্বন করব। তবে অরিন্দম বাবু, একটা উল্লেখযোগ্য বিষয়, এই যে নির্দেশিকা জারি করা হচ্ছে বিভিন্ন, সেখানে বলা হচ্ছে যে সকাল 11টা থেকে বিকেল 4টে পর্যন্ত যদি প্রয়োজন না হয় বাইরে বেরোবেন না। কিন্তু অরিন্দম বাবু, আমার এখানেই প্রশ্ন, মানুষের তো প্রয়োজনীয়তা রয়েছে এবং কাজে মানুষ বেরোবেই, সেক্ষেত্রে 60 বা 70 মানুষের জন্য এই বাইরে বেরোনোর সময়টায়, এই সকাল 11টা থেকে 4টে পর্যন্ত বাইরে বেরোতে হলে ঠিক কোন কোন সাবধানতা অবলম্বন করতে হবে, বা তাদের ডায়েট চার্ট সেই বিষয়টা নিয়ে যদি একেবারেই তাই মাসুমা। অর্থাৎ যেটা বলার চেষ্টা করছেন যে যারা ট্রাফিক পুলিশ রয়েছেন, যারা রোদে দাঁড়িয়ে এইরকম একটা পরিস্থিতির মধ্যে কাজ করছেন, যে কোনো বয়সে, যারা হিট স্ট্রোকের মধ্যেও হয়তো যেটাকে এড়ানো সম্ভব, সেটা কিভাবে সম্ভব? একটা কথা স্পষ্ট পরিষ্কার শোনা যাচ্ছে আমাকে? শোনা যাচ্ছে, বলুন। এটা স্পষ্ট, দেখুন, বয়স্ক মানুষকে চেষ্টা করুন তারা 11টা থেকে 4টের মধ্যে না বেরোনোর। যদি বেরোতেই হয় অতি অবশ্যই ছাতা নেবেন, এবং একটা ব্যাগের মধ্যে একটু জল নিয়ে নেবেন। জলের ওআরএস নিয়ে নিন, ওআরএস মিশিয়ে সেই জলটা অল্প অল্প করে পরিমাণে খান। কিন্তু একই সাথে অনেকেই প্রশ্ন করবে হার্টের রুগী বা কিডনি রুগী যারা আছে তারা কি করবে। হ্যাঁ, তাদের ক্ষেত্রে আমি বলবো বেরোতেই না, কারণ ওই সময়টা বেরোলে কিন্তু আপনার ঘাম হতে পারে। ঘাম হলে কিন্তু সেখানে শরীরটা অস্বস্তি হবে, খনিজ পদার্থ বেরিয়ে যাবে, সেখানে কিন্তু বারবার জল আপনি পান করতে পারবেন না, কারণ আপনাকে নিয়ন্ত্রণ করে জল পান করতে হয় এই সব রোগ। কিন্তু তবুও 11টা থেকে 4টে আমি বলবো এই সময়টা না বেরিয়ে 5টার পর বা তার আগে একটু বেরিয়ে আপনার কাজ সেরে আসুন, যারা অবসর নিয়েছেন কোনো জায়গা থেকে। আর যারা কাজের মধ্যে আছেন তারা গাড়ি ব্যবহার করুন, কোনো যানবাহন ব্যবহার করুন, হাঁটতে যাবেন না, না হেঁটেই আপনি চেষ্টা করুন যতটা কাজ সম্ভব করে নিন। একেবারে অরিন্দম বাবু, আপনি আমাদের সঙ্গে থাকুন। এই যে প্রবল দাবদাহ এবং শর্মিষ্ঠা, বলা যায় যে গরম কড়াইতে ফুটছে বাংলা, আমাদের এখন যা পরিস্থিতি ঠিক সেই বিষয়টাই কিন্তু নজরে থাকছে। সুজিত বাবু, আপনিও সঙ্গে থাকুন।
এই যে প্রবল দাবদাহ এবং আমরা একেবারে দহন জ্বালায় ভুগছি বলা চলে, তার কারণ যদি শর্মিষ্ঠা ছোট্ট করে একটু তুলে ধরি, তাহলে যদি শনিবারের পরিসংখ্যানটা একটু বলি, সেখানে গোটা দেশের নিরিখে কিন্তু আমরা দেখেছিলাম যে ঝাড়খণ্ডের তাপমাত্রা কিন্তু সর্বাধিক এবং তারপরে স্থান পেয়েছিল বাঁকুড়া, সেখানে কলকাতা সেখানে 10 বছরের রেকর্ড ভাঙতে চলেছে। এই তীব্র দহন জ্বালা যা অবস্থা হয়েছে, কিভাবে আমরা নিজেদেরকে আরো ভালো রাখবো, বলা যায় কি কি সতর্কতা অবলম্বন আমরা করবো। আমাদের সঙ্গে দুই অতিথি রয়েছেন, আমাদের সঙ্গে সুজিত বাবু রয়েছেন এবং আমাদের সঙ্গে অরিন্দম বিশ্বাসও রয়েছেন। আমি অরিন্দম বাবুর কাছে একটু জানার চেষ্টা করবো। অরিন্দম বাবু, এতক্ষণ আমরা আলোচনা করছিলাম যে এই টাইমটা যেটা বলা হচ্ছে 10টা থেকে বা 11টা থেকে 4টে পর্যন্ত যাতে না বেরোনো যায়, সব থেকে ভালো পন্থা। কিন্তু আমি বলবো যে হিট স্ট্রোকের ক্ষেত্রে, বিশেষ করে হিট স্ট্রোক হলে বিশেষ করে দেখা যাচ্ছে যে শরীরের কুলিং করা না গেলে তাহলে কিন্তু অনেক বেশি সেক্ষেত্রে মৃত্যু এড়ানো যায় না। এবং এক্ষেত্রে দুটো প্রশ্ন রাখার চেষ্টা করবো। যদি হিট স্ট্রোকে কেউ আক্রান্ত হন, তাহলে প্রাথমিকভাবে তার কি কি করণীয়, বা একজন হিট স্ট্রোকে আক্রান্ত ব্যক্তি এবং তার যদি বিশেষ কোনো রোগ থাকে, তাহলে পরবর্তীতে তার শারীরিক কি কি সমস্যা তৈরি হতে পারে এরকম একটা আবহাওয়ার মধ্যে। স্পষ্ট কথা, হিট এক্সশন, হিট ক্র্যাম্পস আপনি বাড়িতে মোটামুটি চিকিৎসা করাতে পারবেন। হিট স্ট্রোক হলে হাসপাতাল ছাড়া সম্ভব না, কারণ আপনাকে ঠান্ডা করতে হবে এবং মনিটর, কার্ডিয়াক মনিটর লাগিয়ে দেখতে হবে যে খনিজ পদার্থগুলোর মানে পটাশিয়াম কিরকম অবস্থা, তার সাথে ব্লাড প্রেশারটা কন্টিনিউয়াস মনিটর করতে হবে, তার সাথে আপনাকে জল দিয়ে যেতে হবে, মানে অর্থাৎ ফ্লুইড ইনফিউশন। তো এইগুলো না করলে কিন্তু হিট স্ট্রোকটা এই জন্যই মারা যায় যে সময় মতন তাকে চিকিৎসা করা যায়। সময় মতন যদি খুব শীঘ্রই যদি তাকে আধ ঘন্টার মধ্যে আমরা হাসপাতালে স্থানান্তরিত করতে পারি, তাহলে বেঁচে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। কিন্তু বেশিরভাগ লোক, তাদের পক্ষে হিট স্ট্রোকটা আইডেন্টিফাই করে ভর্তি করা, ওই সময়টা অনেকটা চলে যায়। ততক্ষণে কিন্তু ব্রেন ড্যামেজও হতে পারে, লিভার ড্যামেজও হতে পারে, কিডনি ড্যামেজ হতে পারে, আর তার সাথে সাথে শরীরটা কাট হয়ে যাবে। কিছু ক্ষেত্রে, বেশিরভাগ ক্ষেত্রে ঘাম হয় না, আর কিছু ক্ষেত্রে ঘাম হতে পারে। যাই হোক, সব মিলিয়ে এটাই হচ্ছে ব্যাপার যে আমাদের হিট স্ট্রোকের ব্যাপারটা হচ্ছে এরকম। তো যত তাড়াতাড়ি চিকিৎসা করতে পারি, কিন্তু হাসপাতাল ছাড়া সম্ভব না। কিন্তু ঠিকমতো চিকিৎসা না হলে মৃত্যু কিন্তু অবশ্যম্ভাবী। অরিন্দম বাবু, একটা বিষয় জানতে চাইবো, একদিকে লোকসভা নির্বাচন চলছে এবং অন্যদিকে আইপিএল চলছে। একদিকে নির্বাচন, সেখানে আমরা দেখছি প্রার্থী তারা জোর কদমে প্রচার সারছেন। এই দহন জ্বালাকে উপেক্ষা করে একেবারে বলা চলে শর্মিষ্ঠা, তার কারণ এই তীব্র গরমেও তাদেরকে সেই কাজটা করতে হবে। অন্যদিকে আইপিএল চলছে এবং আজ কলকাতায় ইডেনে ম্যাচ রয়েছে, সেখানেও বহু সমর্থক তারা যেমন আসছে, তেমন যারা প্লেয়ার বা যারা ক্রিকেটার তারা খেলছেন। এই পরিস্থিতিতে অরিন্দম বাবু, এই মুহূর্তে দাঁড়িয়ে এই তীব্র দাবদাহে মাঠে টানাই বেলা 3টে সাড়ে 3টের সময়টাই তাদেরকে মাঠে থাকতে হচ্ছে, তো তাদের জন্য ঠিক কি কি অবলম্বন করা উচিত বা কি কি টিপস মানা উচিত? দেখুন, তারা কিন্তু একাস্টা, মানে তারা তৈরি থাকে এরকম পরিস্থিতিতে, কারণ আজকাল ক্রিকেটটা একটা রোজগারের জায়গা হয়ে গেছে। ক্রিকেট আর প্যাশন নয়, ক্রিকেট এখন একটা প্রফেশন। যারা এই প্রফেশনে আছে তারা শিখে যাবে। আর এখন, আগে একটা সময় ক্রিকেট ছিল উইন্টার ক্রিকেট, তারপর সামার ক্রিকেটের। কিন্তু এই দাবদাহে তাদেরকেও সাবধান হতে হবে, জলপান করতে হবে। তাদের কোচ আছে, তাদের ফিজিও রয়েছে, সবাই ঠিক টাইমে তাদেরকে দেখাশোনাগুলো করে। ক্রিকেটাররা অনেক সেফ, তারা কিন্তু হয়তো তাপমাত্রাটা বেশি, কিন্তু তাদের শরীর ঠিকঠাক রাখার জন্য কিন্তু সেই যথাযথ ব্যবস্থা তাদের প্রশিক্ষকরা করে, তাদের টিম ম্যানেজমেন্ট করেন, সে বিষয়টা পরিষ্কার। কিন্তু এবার প্রার্থীদের আলাদা কোনো মেডিকেল ম্যানেজমেন্ট তো নেই, তারা বেড়াতে, তাদের ঘুরে এদিক ওদিক করতে। এটাও ঠিক, এই রাজনৈতিক দলের ভুল সিদ্ধান্তের জন্যই তো আজকে আমরা খেসারতগুলো দিতে হচ্ছে। গাছ কেটে ফেলেছে, কোথাও কুকুর বুঝিয়ে দিয়েছে, তো এই জায়গাগুলো তারা করেছে, তাদের পাপটা আজকে তারা পাপের ফলটা ভোগ করছে, কিন্তু সাথে সাধারণ মানুষও করছে, এটা তো অস্বীকার করার নেই। কিন্তু একই সাথে তাদেরকেও সাবধান হতে হবে। সবকিছু মিলে তারা মানুষ, তাদেরকেও ছাতা ব্যবহার করতে বলবো, তাদেরকেও ফলাহার করতে বলবো, তাদেরকেও হালকা জামা কাপড় পরতে বলবো, তাদেরকেও বলবো তারা গাড়িতে চড়ুক, অসুবিধা নেই। কারণ এই হেঁটে গিয়ে কেউ মানে মানুষের কাছে একদিনের জন্য গিয়ে কোনো লাভ নেই। মানুষ ভোট দেবে, তাতে বা অন্য কাউকে তো দেবে, তো সুতরাং সেখানে তারা গাড়ি ব্যবহার করুক।
প্রয়োজন হলে দরকার পড়লে বাইরে বেরোক, তাদেরকেও কষ্টটা আলাদা করে করতে হবে না। জেতার জন্য কষ্ট একটা ব্যাপার, আবার নিজের শরীরের জন্য যদি কষ্ট দেওয়া হয় সেটা আবার আরেকটা খারাপ। এই জন্যই সবকিছু মিলিয়ে আমরা এইটুকু বলবো যে নিজেরা ঠিক থাকছে, শরীরটা ঠিক রাখুন, খাওয়া দাওয়াটা ঠিক। একদমই তাই। অরিন্দমবাবু সঙ্গে থাকুন, আমি একদম সময়টাও ফুরিয়ে আসছে আজকে জিরো আওয়ারে, একদম শেষ বেলায় সুজিত বাবুর কাছে একটা প্রশ্ন রাখার চেষ্টা করবো। সুজিত বাবু, এই যা অবস্থা অন্তত দেখা যাচ্ছে গত কয়েক বছর, অন্তত এই বছরটা বলা যাচ্ছে যে 10 বছরে নাকি রেকর্ড ব্রেক করছে, প্রতি বছর নয়া রেকর্ড তৈরি হচ্ছে। কিন্তু জানার চেষ্টা করবো বছরের পর বছর এইভাবে যেভাবে অবশ্য সবুজ ধ্বংস হচ্ছে এবং তারপর আবহাওয়ার একটা বিশাল পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে, কিন্তু বাংলার অবস্থা দিনের পর দিন এই জায়গায় পরিবর্তন হতে হতে আপনি একটা সময় একটা আশঙ্কার কথা শোনালেন যে মৌসুমী বায়ু আসাটাই হয়তো বন্ধ পর্যন্ত হয়ে যেতে পারে। কেন মনে হচ্ছে বাংলার এই অবস্থা কেন? অ্যাকচুয়ালি দেখুন, আর একটা কথা বলি, আপনারা যে 10 বছরের রেকর্ডের কথা বলছেন সেটা আপনারা কোনো একটা সিঙ্গল ডে টেম্পারেচারের রেকর্ডের কথা বলছেন, কিন্তু অলরেডি কিন্তু টেম্পারেচার প্রায় 55 বছরের রেকর্ড ক্রস করে গেছে, কারণ টানা 7 দিন টেম্পারেচার 40-এর আশেপাশে। এটাই অ্যাকচুয়ালি অস্বাভাবিকত্ব, এবং তারপরে যদি আরো 10 দিন এর কন্ডিশনটা থাকে তাহলে এটা প্রায় 100 বছরের রেকর্ডকে ক্রস করে যাবে। বেসিক্যালি যেটা বলি সেটা হলো যে আমাদের এই যে মৌসুমী বায়ু, এটা হচ্ছে প্রকৃতির একটা অদ্ভুত আশীর্বাদ আমাদের কাছে, এবং প্রকৃতি তার নিজের ছন্দে ভূমিভাগ এবং জলভাগের মধ্যে একটা ভারসাম্য রেখেই এই জিনিসটাকে আমাদেরকে দান করেছিল। এটা প্রকৃতির গিফট, কিন্তু প্রকৃতির এই দানটাকে আমরা অবহেলায় নষ্ট করে ফেলেছি এবং রাজনৈতিক নেতাদের ভুল সিদ্ধান্তের ফলে, যার ফলে আলটিমেটলি মৌসুমী বায়ু ভারতবর্ষে ঢোকেই হচ্ছে উত্তর পশ্চিম ভারতের নিম্নচাপের আকর্ষণে। সেখানে দেখুন আপনার নিম্নচাপের কোনো সম্ভাবনা এখনো তৈরি হয়নি, কারণ আপনারা জানেন এই সময়টায় রাজস্থানের তাপমাত্রা 46, 47, 48 ডিগ্রি পর্যন্ত উঠে যায়। সেখান থেকে এখনো পর্যন্ত অ্যাভারেজে প্রায় 10 থেকে 11 ডিগ্রি সেলসিয়াস নিচে রয়েছে। হোয়ারাজ আমাদের এই সমস্ত অঞ্চলে যে তাপমাত্রা থাকার কথা 36 থেকে 37 ডিগ্রি স্বাভাবিক তাপমাত্রা, সেই তাপমাত্রা প্রায় 5 থেকে 6 ডিগ্রি সেলসিয়াস বেড়ে গেছে। ফলে ন্যাচারালি টোটাল সিচুয়েশনটা একদম পুরোপুরিভাবে পরিবর্তিত হয়েছে। এরপরে যখন নিম্নচাপ তৈরি হবে, আপনারা খেয়াল করলে দেখবেন মধ্যপ্রদেশের ওপরে নিম্নচাপ তৈরি হবে, এবং সেই মধ্যপ্রদেশে নিম্নচাপ তৈরি হওয়ার অর্থ হচ্ছে পুরো মৌসুমী বায়ুটাই ওড়িশা, ছত্তিশগড় হয়ে মধ্যপ্রদেশ এবং দক্ষিণ ভারতের উপরে বৃষ্টিপাত ঘটাবে। আমাদের উত্তর ভারতের দিকে সেই মৌসুমী বায়ুকে টেনে আনার মতো ক্ষমতা কিন্তু কারুরই থাকবে না। এই তীব্র দাবদাহ চলতে চলতে 21শে জুনের পরে সূর্যের উত্তরায়ণ শেষ করে যখন নিচের দিকে নামতে শুরু করবে, তখন বঙ্গোপসাগরের উত্তর প্রান্ত এবং আরব সাগরের উত্তর প্রান্তে তাপমাত্রা পুনরায় বৃদ্ধি পেলে আলটিমেটলি সেখানে নিম্নচাপ তৈরি হবে, যার ফলে আলটিমেটলি কিন্তু আমরা বৃষ্টিপাত একেবারে সুজিত বাবু, এবং এই মুহূর্তে যে দহন জ্বালা সেটা অব্যাহত থাকবে সেটা কিন্তু বোঝা যাচ্ছে। আমাদের সঙ্গে ছিলেন আবহাওয়াবিদ সুজিত কর এবং অন্যদিকে চিকিৎসক অরিন্দম বিশ্বাস, দুজনকেই অনেক ধন্যবাদ। একেবারে তাই, এবং শুধু তাই নয়, রীতিমতো মাসুমা আপাতভাবে গোটা দক্ষিণবঙ্গ, গোটা রাঢ়বঙ্গ পুড়ে ছাড়খাড় হচ্ছে। শুধু চাতকের মতো তাকিয়ে থাকা ছাড়া অন্তত আর এখন কোনো উপায় নেই, বরং আপনাকে অনেক বেশি সতর্ক হতে হবে, হেডস্ট্রোক এড়াতে হবে আপনাকে। আপাতত আজকে জিরো আওয়ার এখানে শেষ করছি। সমস্ত গুরুত্বপূর্ণ খবরের জন্য চোখ থাকবে ক্যালকাটা নিউজের পর।